ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রশাসন। ঈদুল আজহার বাকি কয়েকদিন, এরই মধ্যে লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৬৩টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে। গতবারের চেয়ে এবার মাঝারি গরু ২০ থেকে ২৫ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত বছর থেকে দাম কিন্তু এখনো সহানুভূতির ভিতরে আছে, দাম বাড়তিও না কম না, ক্রেতাদের সাধ্যের ভিতরে আছে। এবার সব রকমের গরু আসে, দিলে অনেক জায়গাতে গরু আসে, এটা তো বড় বাজার, এটার স্যার বাজার বাংলাদেশও নাই। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৫২টি স্থানে বসেছে পশুর হাট। স্থানীয় চাহিদা মিটিয়ে পশু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে যশোরের শার্শার ৭ মাইল পশুর হাট এখনো জমেনি। এখন কিভাবে বিক্রি করতে? ভারতীয় গরু প্রবেশ করায় দিনাজপুরে ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন বাজারে গরু ও মহিষের দাম বেশি। গরু কিনা সম্ভব হবে কিনা জানি না, তবে আশা রাখি সামনে ঈদ গরু তো অবশ্যই কিনতে হবে। ইন্ডিয়ান গরু ঢুকছে, এর জন্য দেশি গরুর চাহিদা কম, বাজার খারাপ, গরু বেচতে পারছি না। ভারতীয় গরুর কারণে প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে প্রশাসন। ভারতীয় কোনো গরু এখানে প্রবেশ করছে না। আমরা বিজিবি বা প্রশাসনের সাথে আমরা একাধিক বৈঠক করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরাও মানুষকে সচেতন করছি যে কোনোভাবেই যেন ভারতীয় গরু না আসে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে হাট আরও জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন, দাম কেমন দেখছেন পশুর? সর্বশেষ পরিস্থিতি যদি বলি গরুহাটের, এখনো কিন্তু সেইভাবে বেচাকিনি শুরু হয়নি, যদিও ঈদের খুব কাছেই চলে এসেছে ঈদ, এবং সেই কারণে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গতবারের চেয়ে এবারের যে গরুর হাটে কেনাবেচা সেটি অনেকটা কম রয়েছে এবং গরুর যে বাজার সেটিও কিন্তু চড়া, এবং এখানে বিক্রেতারা বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গত ঈদের তুলনায় কিছুটা দাম তাদের বেশি বিক্রিতে করতে হচ্ছে, এবং তারা বলছেন যে গত বছর যেই খাবারটি ১৬০০ টাকা ছিল সেই খাবারে এবছর ২২০০ টাকায় কিনতে হচ্ছে, ফলে মন প্রতি এখানে ৬০০ টাকা বেশি থাকায় কিন্তু গরুর দাম এমনিতে বেড়ে গেছে। এবং এখানে আমরা হাট ঘুরে যেটি দেখেছি যে ছোট বা মাঝারি মানের গরুর চাহিদা বেশি রয়েছে, এবং যেই গরুগুলো সাধারণত ১.৫ থেকে ২ লাখ টাকার মধ্যে বা তার নিচে সেই গরুগুলোর চাহিদা কিন্তু বেশি রয়েছে। এবং গাজীপুরে আপনি জানেন যে সর্বমোট সিটি কর্পোরেশন সহ জেলায় ৮০টি হাট বসেছে, এবং সেই হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে গরু আসছেন, এবং এই হাটগুলোতে গরু আসার পরে কিন্তু ঈদের হয়তো ১ বা ২ দিন আগে এই হাটগুলোতে জমজমাট বেচা কেনা হবে এরকমটা আশা করছেন ব্যবসায়ীরা। এবং কয়েকজন ক্রেতার সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে গতবারের তুলনায় এবার গরুর দাম কিছুটা চড়া রয়েছে, এবং এখানে ৮০,০০০-এর নিচে আসলে কোনো গরুই পাওয়া যাচ্ছে না, ৮০,০০০-এর উপরেই সাধারণত গরু মিলছে, এবং ১.৫ লাখ থেকে ৭ লাখ টাকার মধ্যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই গরুগুলো পছন্দ করছেন, এবং সেই কারণে যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন হাট ঘুরে দেখছেন, এবং পছন্দ হলেই দামের সাথে বাজেটের মিল থাকলেই তারা তখন কিন্তু গরু কিনে নিচ্ছেন। এবং ক্রেতারা বলছেন যে সাধারণত ঈদের ১ বা ২ দিন আগেই সাধারণত এই পশুগুলো কেনা হয়, কারণ হচ্ছে যে আপনি জানেন যে সিটি কর্পোরেশন এলাকাতে এমনিতে গরু রাখার একটু সমস্যা রয়েছে, অনেকেই গরু রাখতে গিয়ে সমস্যায় পড়েন, সেই কারণে ক্রেতারা বলছেন যে ঈদের ১ বা ২ দিন আগেই তারা এইসব পশু কুরবানির জন্য কিনে থাকেন, এবং সেই এভাবেই কিন্তু হাটগুলোতে আসলে ক্রেতার উপস্থিতি বাড়বে। এবং এখানে যেহেতু ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে, বিক্রেতারা আশা করছেন যে শেষ মুহূর্তে আসলে এই হাটগুলোতে জমজমাট বেচাকেনা হবে। আমি যে হাটটিতে এসেছি সেইখানে কিন্তু বেশিরভাগ গরু বৃহত্তর পাবনা বা উত্তরাঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে, এবং সেই গরুগুলো এখানে রাখা হয়েছে। ক্রেতারা বলছেন যে এখানে বিক্রেতারা বলছেন যে এখনো সেভাবে
বেচাকেনি শুরু হয়নি। এবং এখানে যারা হাট ইজারাদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি অভিযোগ করেছেন এখনও যে জাল মেশিন যেগুলো শনাক্তকরণ মেশিন রয়েছে সেগুলো অনেক হাটেই সরবরাহ করা হয়নি। যদিও জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে হাটগুলোতে যাতে পর্যাপ্ত নজরদারি বা নিরাপত্তা থাকে সেই ব্যাপারে তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। এবং তিনি বলছেন যে ব্যাংকগুলোর পক্ষ থেকে এই হাটগুলোতে যাতে জাল নোটের সরাসরি না হয় সেই ব্যাপারে তাদের মেশিন সরবরাহ করার কথা রয়েছে এবং সেই মেশিনের মাধ্যমে এখানে জাল নোট শনাক্তকরণের ব্যবস্থা থাকবে। এছাড়া নিরাপত্তায় কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্যরাও থাকবে এরকমটি আমরা জেনেছি। এবং হাটগুলোতে যাতে রোগন বা কোনো অসুস্থ পশু না প্রবেশ করতে পারে সেই ব্যাপারে পশু সম্পদ যে জেলা পশু সম্পদ অফিস রয়েছে তারা দেখভাল করবে বলে আমরা জেনেছি। এই ছিল গাজীপুরের হাটের সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। কোরবানির হাট কাঁপাতে আসছে প্রায় ৩০ মণ ওজনের ষাঁড় জায়েদ খান। ফ্রিজিয়ান জাতের এই গরুটি এবার পশুর হাটের অন্যতম আকর্ষণ বলছেন খামার মালিক। কয়েকদিন পরই তোলা হবে গাবতলী হাটে। এরই মধ্যে দূর দূরান্ত থেকে খামারের বাড়িতে মানুষ আসছেন ষাঁড়টি দেখতে। গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতি এলাকার বাসিন্দা আক্তার হোসেন স্থানীয় কৃষকদের কাছ থেকে কিনে গত ১ বছর ধরে লালন পালন করেছেন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। অন্য গরু বা মানুষ দেখলে দিগবাজি দিতে চায় ষাঁড়টি। এমন চঞ্চল স্বভাবের কারণে এর নাম রাখা হয় জায়েদ খান। এরই মধ্যে গরুটিকে দেখতে অনেকে ভিড় করছেন। গরুটা দেখতে এসেছি, জায়েদ খান বড় গরু, অনেক গরুটা ভালো লাগছে দেখতে। এত বড় একটা গরু পালছে, ঈদের সময় বিক্রি করব। আমাদের অনেক ভালো লাগে, এত বড় গরু আমরা দেখি নাই কখনো। এই গরুটার নাম রাখছে তার এই গরুর যে মালিক তার ছেলে জাহিদ খান। প্রতিদিন গরুটিকে ঘাস, খড় ও দানাদার ১৫০০ টাকার খাবার খাওয়ানো হয়। অস্বাস্থ্যকর ও মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছুই এটিকে খাওয়ানো হয় না। আমি অনেক ভালোবাসি, হ্যাঁ স্টাইল খুব ভালো লাগে, তাই ভালোবাসে গরুর নামটা জায়েদ খান রাখছি। প্রত্যেকদিন সকালবেলা খের ঘাস এগুলো কেটে দেওয়া হয় যাতে গরু ভালোভাবে খেতে পারে। খামারি আক্তার হোসেন জানান, ঈদে বিক্রির জন্য ষাঁড়টিকে গাবতলী পশুর হাটে নেওয়া হবে। বর্তমানে এর ওজন প্রায় ৩০ মণ। ফ্রিজিয়ান জাত গরু, খুব ভালো গরু। আশা করি এটা ওজন ৩০ মণ হবে। যার পছন্দ হবে আপনার তার নগের আলোচনার মাধ্যমে আমি এটা বিক্রি করে দেব। ঈদের মধ্যে আমার আশা আছে। ষাঁড় জায়েদ খানের দাম হাঁকা হচ্ছে ৮.৫ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশু পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে বুধবার থেকে চালু হয়েছে বিশেষ ট্রেন। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি। এতে খুশি ব্যবসায়ী ও খামারিরা। আর অবিকৃত গরু ঢাকা থেকে ফিরিয়ে আনতে ফিরতি ট্রেনের দাবি তাদের। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন। বুধবার সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। প্রথম দিনে ৪টি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল পরিবহন করা হয়। কম খরচে পশু পরিবহন করতে পেরে ব্যবসায়ী ও খামারিরা সন্তুষ্ট। যেহেতু ঈদের আর বেশি দিন নাই, সেহেতু যদি একটা গরু অসুস্থ হয়ে যায় আমাদের অনেক টাকা লস হয়ে যায়। ওই জন্য আমরা ট্রেনকে বাছাই করেছি। ঝুঁকি ঝামেলা কম আমাদের, আর খরচটাও কম। তাছাড়া কম সময়ের মধ্যে আমরা কিন্তু পশুগুলো পরিবহন করতে পারি। জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কুরবানির পশুবাহী ট্রেন। এতে খরচ কমার পাশাপাশি যানজট এড়ানো যাবে বলে ভোগান্তি কমবে, এমনটাই বলছেন গরু ব্যবসায়ী ও খামারিরা। টাকা নিয়ে গেলে পরে গরুর রিক্সে বেশি হয়, খুব কষ্ট লাগে। এবার আবার ট্রেনে গেলে পরে গরু খুব নিরাপত্তা থাকে। ১৮ ফুটের টাক নিলে ২২,০০০ টাকা খরচ যা, ১৬ গরু ২২,০০০ টাকা, আর ট্রেনে নিয়ে গেলে ৮,০০০ টাকা খরচ। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু। গরু প্রতি পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা। অবিকৃত গরু যদি তাদের পরিমাণটা বেশি হয়, যে আমাদের ৮-১০টা ওয়াগন ফুল বুক হবে, এরকম যদি হয় আমরা অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং তাদের ব্যবস্থা আমরা করে দিব। এবং এর কম হলে আসলে আমাদের গাড়ি চালানোর মতো ক্যাপাসিটি থাকে না। এবার জামালপুর জেলা থেকে ৩টি ট্রেনের ৫৮টি ওয়াগনে ৯৬৮টি গরু যাবে ঢাকায়। অবিকৃত গরু ঢাকা থেকে ফিরিয়ে আনতে ফিরতি ট্রেনের দাবি ব্যবসায়ীদের।
তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় কোরবানির হাটে ডিজিটাল লেনদেনের মাধ্যমে সুবিধা পাবেন ক্রেতা বিক্রেতারা। এতে হাটে নগদ অর্থ চুরি ছিনতাইয়ের ঝুঁকি কমবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পাশাপাশি খামারগুলোতেও এবার এই ডিজিটাল লেনদেনের সুবিধা থাকছে। রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মধ্যে লেনদেন হয় প্রায় 20,000 কোটি টাকা। এই লেনদেনের প্রায় সবই হতো নগদ অর্থে। এতে নগদ টাকা হারিয়ে যাওয়া বা চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এই ঝামেলা দূর করতে ডিএনসিসির 6টি হাটে চালু করা হয়েছে ডিজিটাল লেনদেন। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটির যৌথ উদ্যোগে এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। এতে অংশ নিচ্ছে আইএফআইসি সহ 7টি ব্যাংক এবং নগদ বিকাশ। আমি যদি ব্যাংকের মাধ্যমে আমার শাখা ট্রান্সফার করতে পারি, মনে করেন ওখান থেকে আমি ঈদের পর তুললাম, রাস্তার ভিতরে ছিনতাই, এই চুরি হওয়া, চাকু পাকু ধরে টাকা কেটে এইগুলো আমাদের নিরাপদ ভয় থাকতে পারে আমাদের, আমরা যে ওখান থেকে টাকাটা তুলে নিতে পারবো। ডিজিটাল লেনদেন ব্যবস্থায় হাটে থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রেতার অ্যাকাউন্টে তাৎক্ষণিক চলে যাবে টাকা। আই এম গিভিং ইউ অ্যাসুরেন্স যে আমরা সকল ধরনের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলি কগনিজেন্সে নিয়েই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি লঞ্চ করেছি। এখানে রিস্ক ফ্যাক্টরটা একদম জিরো বললেই চলে। বুধবার গুলশানের নগর ভবনে এই ডিজিটাল লেনদেন ব্যবস্থার উদ্বোধন করে নগরবাসীকে হাটে ডিজিটাল লেনদেন করার অনুরোধ জানান উত্তর সিটি মেয়র। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অযথা টাকা আনবেন না। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে, এমএফএস থাকে, বাংলা কিউআর থাকে, সবগুলাই হাটের মধ্যে থাকবে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন এবং নিরাপদে আপনারা যেরকম করে এসে গরু কিনতে পারবেন, ঠিক প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন আপনারাও নিরাপদে আপনাদের টাকা আপনাদের এলাকাতে আপনারা নিয়ে যেতে পারবেন। 2022 সালে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের পাইলট কার্যক্রম চালু করে, যেখানে 33 কোটি টাকা লেনদেন হয়। গত বছর লেনদেন হয় 44 কোটি, আর চলতি বছর লেনদেনের লক্ষ্য ধরা হয়েছে 70 কোটি টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির হাটের বাইরে রাস্তায় কোনো পশু রাখা যাবে না। এ বিষয়ে কঠোর নজরদারিতে ডিএমপি ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া এক হাটের গরু অন্য হাটে নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সেই সাথে পশুবাহী গাড়িতে টাঙানো থাকতে হবে হাটের নাম। রাজধানীতে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে স্থায়ী অস্থায়ী হাটগুলোতে পশু আনা শুরু হয়েছে। হাটে নেওয়া হয়েছে সব প্রস্তুতিও। ডিএমপির নির্দেশনা, রাজধানীতে পশু বহনকারী গাড়িতে টানিয়ে রাখতে হবে হাটের নাম। পাশাপাশি এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদুল আজহা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ডিএমপি। যখন যেই গরুর হাটে যেই গরুর গাড়ির সামনে যেই হাটের নাম লেখা থাকবে, বেসিক্যালি সেই হাটের দিকে তাদেরকে ডাইরেক্ট করা। এখন অনেক সময় তাদের মাঝখানে অনেক সময় অনেক ভেস্টেড কোয়ার্টার যদি চলে আসতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনা ঘটতে পারে। আমাদের পক্ষ থেকে কিন্তু কোঅর্ডিনেশনের কোনো অভাব নেই। ঢাকায় রাস্তার উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বলেন, সড়কে হাট বসিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারি থাকবে। সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ কেন্দ্রেও রয়েছে এবং প্রত্যেকটা হাটে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে তদারকির জন্য রাখা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন মেয়র। বৃষ্টি হলেও ঈদ জামাত আদায়ে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সব প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 ঘন্টার মধ্যে উত্তর আর 24 ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কোরবানির বর্জ্য অপসারণ হবে, এমন ঘোষণা ঢাকার 2 মেয়রের। ঈদের এই সময় স্বাভাবিকের চেয়ে 42,000 মেট্রিক টন বর্জ্য বেশি তৈরি হয়। ঈদের দিন দুপুর 2টা থেকে 2 সিটির প্রায় 20,000 কর্মী কাজ শুরু করবে। ব্যবস্থাপনা সুষ্ঠু করতে নগরবাসীকে আগেই দেয়া হবে 11,60,000 পলি ব্যাগ। পশু কোরবানির পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্জ্য অপসারণ। গেল কয়েক বছর ধরে 24 ঘন্টার মধ্যে রাজধানী পরিচ্ছন্ন করার কাজ সফলভাবেই করেছে 2 সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠু করতে গেল 2 বছর কোরবানির স্থান নির্দিষ্ট করে দিয়েছিল উত্তর সিটি কর্পোরেশন। তবে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় এবার সে বিষয়টি শিথিল থাকছে।
উত্তর সিটিতে দিনে ৩,৫০০ মেট্রিক টন বর্জ্য হলেও কোরবানির সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় ২০,০০০ মেট্রিক টনে। বর্জ্য অপসারণের সব ওয়ার্ডে থাকবে পর্যাপ্ত সরঞ্জাম, ৬ ঘন্টার মধ্যে শেষ করা হবে পুরো কাজ। পরিচ্ছন্নতার জন্য দেয়া ১০,৪০,০০০ পলিব্যাগ ব্যবহার নিশ্চিত করা গেলে ব্যবস্থাপনা অনেকটাই সহজ হবে বলে মনে করে ডিএনসিসি। আমাদের যারা কনজারভেন্সি ইন্সপেক্টর যারা আছে তারা তার ওয়ার্ডের প্রতিটি জায়গায় কথা বলছেন। আমরা কল্যাণ সমিতির সাথে কথা বলছি, সোসাইটিগুলি যেগুলি আছে তাদের সাথে কথা বলছি, যাতে করে এই ব্যাগটির ব্যবহার যাতে করে হয়। এবং আগের চেয়ে আমরা চাই যে ধাপে ধাপে আমাদের যে ঘাটতিগুলি গতবার রয়েছিল আরও বেশি কিভাবে এটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। হাটের বর্জ্য পরিষ্কারের জন্য আলাদা টিম করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারা বলছে ২৪ ঘন্টার মধ্যে সরানো হবে কোরবানির বর্জ্য। নাগরিকদের দেওয়া হয়েছে ১,২০,০০০ ব্যাগ। আমরা তো আসলে নির্দিষ্ট স্লটার হাউস মানে কুরবানির জায়গা আমরা করতে পারি না আমাদের কারণে। এটা যদি আমরা করতে পারতাম তাহলে এই বর্জ্যটা আরও অনেক সহজে আমরা অপসারণ করতে পারতাম। যেই ব্যাগটা আমরা দিচ্ছি সেটার মধ্যে যাতে বর্জ্যটা রেখে দেয়, আদারওয়াইজ অন্যভাবে রাখলে সেটা কিন্তু অপসারণের সময় লাগবে। এখন আপনার যে যদি ছড়ায় ছিটিয়ে রেখে দেয় সেটাকে ওয়াশ আউট করতে কিন্তু অনেক সময় লাগবে। দক্ষিণ সিটিতে স্বাভাবিক সময়ে ৩,০০০ হলেও কোরবানির বর্জ্য তৈরি হয় অতিরিক্ত ২২,০০০ মেট্রিক টন। ২ দিনের মধ্যে কোরবানি শেষ করার আহ্বান জানিয়েছে ২ সিটি কর্পোরেশন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের। কর্তৃপক্ষ জানিয়েছে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বিকেলে এই ভিড় আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। এদিকে যাত্রী চাপ বাড়ায় টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার পথ এখনও দুর্ভোগের কারণ। কয়েকবার সময় বাড়িয়েও রাস্তাটি ৪ লেনে উন্নীতকরণ শেষ হয়নি ৫ বছরে। ফলে এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কায় চালক যাত্রীরা। যদিও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৪ লেনের সুবিধা নিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন নির্বিঘ্নে পৌঁছায় এলেঙ্গা পর্যন্ত, কিন্তু বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪ লেন প্রকল্প কয়েকবার সময় বাড়িয়েও শেষ হয়নি ৫ বছরে। ঈদুল আজহায় বিপুল সংখ্যক পশুবাহী ট্রাক চলাচল করে এই পথে। তার উপর ঘরমুখী মানুষের চাপে ১৩.৫ কিলোমিটার এই পথ হয়ে ওঠে ভোগান্তির কারণ। কুরবানির ঈদ সেই হিসাবে গরুর গাড়ি ঢুকবে, সেই হিসাবে যানজট হবে। একটু জাম লাগলে অন্য গাড়ির ড্রাইভার দেয় ঢুকা দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নির্মাণাধীন ১৩ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটারে ৪ লেনের সুবিধা দেওয়া হবে। এতে যান চলাচল অনেকটাই সহনীয় থাকবে। খুব দ্রুত গতিতে কাজ চলছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আরও ৪ কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ করে ফেলব বলে আশা করছি। এবছর ঘরমুখী মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ঈদ করবে বলে আমরা আশা করছি। এরই মধ্যে যানজট প্রবণ এলাকা চিহ্নিত করেছে পুলিশ। সেসব এলাকায় যান চলাচল সুশৃঙ্খল রাখতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর ৭ শতাধিক সদস্য। উত্তরবঙ্গমুখী একমুখী করে রাখি এই সময়টাতে, এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে গাড়িগুলো আসে সেগুলোকে আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা গোলচক্কর থেকে বোয়াপুর হয়ে বোয়াপুর লিং রুট দিয়ে আমরা ঢাকা পাঠিয়ে দেই। এবছরে একই পরিকল্পনা হাতে নিয়েছি। এই মহাসড়ক দিয়ে চলাচল করে ২১ জেলার যানবাহন। কোরবানির ঈদে সেই চাপ বেশি থাকায় এবং রাস্তার উন্নয়ন কাজ শেষ না হওয়ায় যানজটের সংখ্যা থেকেই যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার পথ এখনো দুর্ভোগের কারণ। এই বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা দেখছি যে ৫ বছরেও কয়েক দফা পেছানোর পরেও এখন পর্যন্ত ৪ লেনের কাজ সম্পূর্ণ হয়নি। এর পেছানোর কারণটা কি, আর এই মুহূর্তে সড়কের চিত্র আপনি কেমন দেখছেন? কারণটা হচ্ছে এই বঙ্গবন্ধু এলেঙ্গা থেকে
হচ্ছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু। এই প্রকল্পের কাজটা শুরুই হয়েছে অনেক পরে, অর্থাৎ সড়ক ও এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক হয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে এখানে রিটেন্ডার করতে হয়েছে, অর্থাৎ পুনর্দরপত্র আহ্বান করতে হয়েছে, কারণ এই অংশে কাজটা শুরু হয়েছে 2022 সালে, কিন্তু মূল কাজটা শুরু হয়েছে 2019 সালে, অর্থাৎ 3 বছর কিন্তু এমনিতে এখানে রয়েছে আর এখন পর্যন্ত শেষ হয়নি। এর ফলে যে ভোগান্তিটা শুরু হয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি, আমরা যেটা বলছিলাম যে যানজটের সংখ্যা বা দীর্ঘতির সংখ্যা সেটা কিন্তু এখন অনেকটাই বাস্তবে রয়েছে। আমি আছি তেলেঙ্গাতে, এই যে যানবাহনগুলি দাঁড়িয়ে রয়েছে এগুলো হচ্ছে উত্তর বঙ্গমুখী, আর এই অংশটি এখনো কিন্তু সিঙ্গেল লেন, এখানে 4 লেনের কাজ শেষ হয়নি, সুতরাং সিঙ্গেল লেনে যানবাহন চলাচল করছে। এই যে এখন যে গাড়ির দীর্ঘ সারি বা যানজটে বলতে পারি, এটা কিন্তু গত আধা ঘন্টা যাবৎ এই গাড়িগুলো বঙ্গবন্ধু সেতু এই পর্যন্ত সেতু থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা দূরত্ব হচ্ছে প্রায় 12.5 কিলোমিটার। এই 12.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু গাড়ি এখন দীর্ঘ সারি, যার ধীরে ধীরে যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে হয়েছে কি, যেসব মানুষ এখন ঘরমুখ হয়ে যাচ্ছে তারা কিন্তু ভোগান্তিতে পড়তে শুরু করছে। ভোগান্তির সংখ্যা যেটা করেছিল পরিবহন চালকেরা, সেটা কিন্তু তাদের সেই আশঙ্কাটা কিন্তু এখন অনেকটাই সত্যি হতে যাচ্ছে এবং মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। কিছুক্ষণ আগে আমি এখানে যে দুটি পয়েন্টে গেছিলাম, সেখানে পুলিশ সদস্যের আইন শৃঙ্খলা রক্ষা করে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ এবং এই যে পুলিশ সুপার যেটা বলেছেন যে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে, মহাসড়কে যাত্রী এবং চালকদের নিরাপত্তা রক্ষার্থে যে 7 শতাধিক পুলিশ থাকা রয়েছে তাদেরকে দায়িত্ব পালন করতে আশঙ্কার কথা যেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি একজন পরিবহন চালকের সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলেছেন যে বৃষ্টি শুরু হয়নি, এখনই যদি গাড়ির গতি কম থাকে তাহলে যখন এই ঈদের ভিতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি জানেন যে আগামীকাল এবং আজকে বৃষ্টি যদি বাড়ে তাহলে রাস্তার অবস্থাটা আরো খারাপ হবে এবং স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারবে না। তো এখন যে যানজটের চিত্রটি দেখা যাচ্ছে বা এটা কিন্তু আরো তীব্র হবে বলে আশঙ্কা প্রকাশ করছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়ক দুর্ভোগ নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত 15 আসামি পলাতক রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বুধবার বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। সংসদ নেতা জানান, বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চীন সরকারের আর্থিক সহায়তার সমীক্ষা সম্পন্ন করে পিডিপিপি। এ বিষয়ে চীন সরকারের মূল্যায়ন প্রতিবেদন গত বছরের মার্চে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হয়েছে। তিনি জানান, চীন সরকার প্রকল্পটি বিভিন্ন ধাপে বাস্তবায়নের জন্য আরও সমীক্ষার পরামর্শ দিয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আরও 8টি ফ্ল্যাট, 25 একর জমি সহ বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এদিকে বেনজিরের বিরুদ্ধে অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সচিবালয়ে তিনি বলেন, আইজিপি থাকাকালে বেনজিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালত। সাবেক এই পুলিশ প্রধানের নিজের ও তার পরিবারের জব্দ সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জে 24 ও উত্তরায় 3 কাঠা এবং বান্দরবনে 24 একর জমি, বাড্ডায় 2টি ও আদাবরে 6টি ফ্ল্যাট। আছে সিটিজেন টেলিভিশন ও টাইগার অ্যাপারেলসের আংশিক মালিকানা। রূপগঞ্জের 24 কাঠার একটা সম্পত্তি এবং উত্তরায় 3 কাঠার একটি প্লট এবং ওনার স্ত্রীর নামে 6টি ফ্ল্যাট, বান্দরবন সদর মৌজায় ওনার 25 একর সম্পত্তির একটা লিজ সম্পত্তি, সেই সম্পত্তিটাও আমরা ক্রয় করেছি। বেনজিরের সম্পত্তির বৈধতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের প্রধান থাকার সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। পরে অভিযোগ এলে সরকার এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে। যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য
আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলো দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। এর আগে বেনজিরের সব ব্যাংক হিসাব এবং রাজধানীর মধ্যে গুলশান ও রাজধানীর বাইরে গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি জব্দের আদেশ দেয় আদালত। নিয়োগ করা হয় জব্দ সম্পত্তির তত্ত্বাবধায়ক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম হত্যার সময় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। ভিডিওতে দেখা যায় অন্যতম আসামি জিহাদ বালিশ চাপা দিয়ে আজিমকে হত্যা ও পরবর্তী ঘটনা ডিবির কাছে বর্ণনা করছে। একটি ছবিতে দেখা যায় অজ্ঞান অবস্থায় হাত পা মুখ বাঁধা এমপি আজিমকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। গত ২৬শে মে গ্রেপ্তার জিহাদকে সাথে নিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে যায় ডিবি পুলিশের একটি দল। সে সময় আজিম হত্যায় কারা জড়িত ছিল, কার কি ভূমিকা ছিল এবং হত্যার পর কিভাবে তার দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয় সবই স্বীকার করে অন্যতম আসামি জিহাদ। এমপি আজিম হত্যার সঠিক তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। এর আগে মন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমপি আজিমের মেয়ে ডরিন জানান, ডিএনএ টেস্টের জন্য তিনি প্রস্তুত। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় পুরো দেশ। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এদিকে মিন্টু ষড়যন্ত্রের শিকার দাবি করে মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন এমপি আজিমের মেয়ে। সাক্ষাৎ শেষে তিনি জানান, কোনো চাপের মুখে যেন বিচার বাধাগ্রস্ত না হয়। যাদের সাথে এদের কমিউনিকেশন, যাদের সাথে টাকা লেনদেনের কথা হয়েছে, ফোনে কথা হচ্ছে, দেখা করছে, এই যে এইগুলো তদবির, এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে, যেটা আমি বলতে পারি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা হচ্ছে। কোনো চাপচোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল, এগুলো সব আমরা পরে জানাবো। এ ঘটনায় দুটি মামলা হয়েছে, একটি কলকাতায়, অন্যটি ঢাকায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের কর্মীদের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু করেছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ ৪-এর আদালতে ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। আদালতের আদেশের পর ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এছাড়া আদালতে অপরাধ প্রমাণের আগেই প্রায় আধা ঘন্টা লোহার খাঁচায় থাকতে হওয়ায় ক্ষোভ জানান এই নোবেলজয়ী। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস একসময় গণমাধ্যম এড়িয়ে চললেও এখন পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন মামলায় আদালত অঙ্গনে যাতায়াত বাড়ার সাথে সাথে তিনিও বিভিন্ন বিষয়ে ক্ষোভ ও আক্ষেপ জানাচ্ছেন সাংবাদিকদের। বুধবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ মানি লন্ডারিংয়ের মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেন। এ সময় প্রায় ২০ মিনিট আদালতের লোহার খাঁচায় থাকেন ডক্টর ইউনূস সহ আসামিরা। এতে ক্ষোভ জানিয়ে বিষয়টিকে পশুসুলভ আচরণের সাথে তুলনা করেন ডক্টর ইউনূস। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো, এগুলো তো চলছেই। এই মামলায় সাক্ষী মোট ৩১ জন। আগামী ১৫ জুলাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মামলায় তাড়াহুড়ো করা হচ্ছে অভিযোগ করে ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবার কথা জানালেন ডক্টর ইউনূসের আইনজীবী। কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য।
তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে একজন নোবেলজয়ীকে হয়রানি বা অসম্মান করা মামলার উদ্দেশ্য নয়, দুর্নীতির অভিযোগের আইনগত ভিত্তি আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত। বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না, ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। দুর্নীতির এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আসামিদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে কর সুবিধা বাতিলের প্রস্তাবে জাপানি অর্থনৈতিক অঞ্চলে 2টি কারখানা নির্মাণ বন্ধ রেখেছেন বিদেশি বিনিয়োগকারীরা। নীতির ধারাবাহিকতা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরও অনেক বিদেশি উদ্যোক্তা। উদ্বিগ্ন দেশি বিনিয়োগকারীরাও। এই অবস্থায় দীর্ঘমেয়াদে বড় ক্ষতির আশঙ্কা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে কারখানা নির্মাণ শুরু করেছে জাপান, জার্মানি, তুরস্ক সহ কয়েকটি দেশের উদ্যোক্তা। বেজা কর্মকর্তারা জানান, বাজেট প্রস্তাবের পর কর সুবিধার অনিশ্চয়তায় 2টি কারখানার নির্মাণ বন্ধ রেখেছেন উদ্যোক্তারা। পরিকল্পিত শিল্পায়ন বাড়াতে সারা দেশে সরকারি ও বেসরকারি খাতে 100 অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। বিনিয়োগ পেতে আয়করে 10 বছর মেয়াদি ছাড় ও শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ দেয় সরকার। 2024-25 অর্থবছরের বাজেটে বেসরকারি অঞ্চলের সুবিধা বাতিল করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পলিসি ইনকনসিস্টেন্সিটা বিনিয়োগকারীদেরকে, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা রং সিগন্যাল দেবে। নতুন উদ্যোগ কেন, যারা অলরেডি এসেছে তারাও একটা শঙ্কার মধ্যে পড়ে যাবেন। বাজেট প্রস্তাবের পর বেজা কর্মকর্তারা যেমন বিদেশিদের প্রশ্নের মুখে পড়েছেন, তেমনি বেসরকারি অঞ্চলের মালিকরাও। কারখানা নির্মাণে বিদেশি 3টি কোম্পানির সঙ্গে আলোচনা এগোচ্ছিল মেঘনা গ্রুপের। বাজেট প্রস্তাবের কারণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যে কিন্তু বিনিয়োগ ফ্লো শুরু হয়েছে। এখন এই জিনিসটা আমি অনুরোধ করব যে কোনোভাবে হোক সরকার যাতে এটা পুনর্বহাল করে, পুনরবস্থায় ফিরিয়ে নেয়। এখানে কিন্তু সরকারের খুব বৃহৎ যে রেভিনিউ লস হয়ে যাবে, আমার মনে হয় বিষয়টা ওরকম না। বেজা কর্মকর্তারা জানান, গত 3 বছরে অর্থনৈতিক অঞ্চলগুলোর আমদানির পরিমাণ ৯,১৬৭ কোটি টাকা। শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার হারিয়েছে মাত্র ৯১ কোটি টাকা। অন্যদিকে কারখানা নতুন হওয়ায় অনেক কোম্পানি মুনাফায় আসেনি। বেজার হিসাবে 3 বছরে আয়করে ছাড় ২৫০ কোটি টাকা ছাড়ায়নি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রেনে আম পরিবহনে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজিতে খরচ মাত্র ১.৫ টাকা, অথচ এতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, রেলের অব্যবস্থাপনা ও রুট সমস্যার কারণে এই উদ্যোগ সফল হচ্ছে না। এজন্য রেল বিভাগকে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি তাদের। এদিকে ধারাবাহিক লোকসান দিয়েও এই সার্ভিস চালু রাখা নিয়ে রেল বিভাগের বিরুদ্ধে উঠেছে নানা প্রশ্ন। আম পরিবহনে ২০২০ সাল থেকে রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে ঢাকায় যাতায়াতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেল বিভাগ। প্রতি কেজি আম পরিবহনে খরচ ১ টাকা ৪৭ পয়সা। এতেও সাড়া নেই ব্যবসায়ীদের। ১৭৩ টন ধারণ ক্ষমতার ট্রেনে এবারও প্রথম দিনে আম গেছে মাত্র ৪.৫ টন। ট্রেনে আম পরিবহনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা টাকা খরচের পাশাপাশি ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের। ট্রেনে পাঠালে হয় তাকে কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে নিতে হয়। সেই ক্ষেত্রে তাদের কোনো ফিডব্যাক নাই যে কাস্টমারটাকে পাঠালাম তাকে যে তারা রিং দিবে বা SMS করবে, এ ধরনের কোনো দায়িত্ব তাদের নাই। লোকসান দিয়ে এই সার্ভিস চালু রাখায় উঠেছে নানা প্রশ্ন। তবে এই খাতকে লাভজনক করতে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি ব্যবসায়ী নেতাদের। ডাক বিভাগ একেবারে বন্ধ অবস্থায় আছে, সেই ডাক বিভাগকে কাজে লাগার জন্য। তারই ফলশ্রুতিতে সচিব মহোদয় একটা কথা বলেছিল যে আমাদের সাথে এমইউ হচ্ছে এসএ পরিবহন আর সুন্দরবনের সাথে। যদি এসএ পরিবহন এবং সুন্দরবনের সাথে এমইউটা হয়ে থাকে, তাহলে কেন ব্যবসায়িকদেররা কাছে এই মেসেজটা পৌঁছাতে পারলো না? তার ব্যর্থতা কে নেবে? প্রতি বছর ধারাবাহিকভাবে লোকসান হলেও তা লাভজনক করতে তেমন পদক্ষেপের কথা জানাতে পারেননি কর্তৃপক্ষ।
মাননীয় মন্ত্রী আমাদের রাজশাহীতে এসে আমাদের বিভাগীয় কমিশনার অফিসে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার সংশ্লিষ্টদের সাথে শেয়ার করেছেন বিষয়টা। এটা একটা প্রচারের একটা অংশ হিসেবে, এবং এটা হবে আমরা আশা করি। আমরা মাত্র শুরু হয়েছে। 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আম পরিবহন করে মোট আয় হয়েছে 46,29,140 টাকা। এর বিপরীতে 1,47,22,000 টাকা লোকসান গুনতে হয়েছে রেল বিভাগকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ইউক্রেনের কিরকিভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। আবাসিক ভবনে চালানো এই হামলায় আহত হয়েছে 29 জন। আহতদের মধ্যে 5 শিশু রয়েছে। হামলায় ভবনটিতে আগুন ধরে যায়। কয়েক ঘন্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। নিজ শহরে রুশ হামলার ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় পশ্চিমা মিত্রদের কাছে আবার অস্ত্র সহায়তা চান তিনি। এদিকে কিরভিরি শহরে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর পেরিয়ে গেছে 250 দিন। বুধবার সরকারি মিডিয়া অফিসের তথ্যানুযায়ী এ পর্যন্ত 15,694 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে, আর বাবা মাকে হারিয়েছে 17,000 শিশু। নিখোঁজ 10,000 ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি হামলায় মোট 498 জন চিকিৎসাকর্মী ও 150 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে। গাজায় ফেলা হয়েছে 79,000 টন বিস্ফোরক। ধ্বংস হয়েছে 206 প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থান। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি ইস্যুতে আঞ্চলিক সমর্থন আদায়ে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বর্তমানে তিনি কাতারে আছেন। সেখান থেকে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন জানান, যুদ্ধবিরতির চুক্তিতে সংশোধনের প্রস্তাব করেছে হামাস, যদিও তা অস্বীকার করেছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান। বলেন, ব্লিংকেন গাজা সংঘাতের সমস্যার অংশ, সমাধান নয়। গাজায় দীর্ঘ 8 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী কিছুই রক্ষা পাচ্ছে না এই বর্বরতা থেকে। ওষুধ ও স্বাস্থ্যসেবা তীব্র সংকট তো আছেই, সেই সাথে মরণব্যাধি ক্যান্সারের জন্য চিকিৎসা পাচ্ছেন না আক্রান্তরা। সিরাজ ইয়াসিনের বয়স 10 বছর। দীর্ঘদিন ধরে আক্রান্ত ক্যান্সারে। শিশুটি হারিয়েছে নিজের পায়ে চলার সক্ষমতা। এই মরণব্যাধি থেকে বাঁচাতে দরকার কেমোথেরাপি, কিন্তু চলমান যুদ্ধে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। ফলে নেই কোনো কেমোথেরাপির ব্যবস্থা। যুদ্ধ শুরুর সাথে সাথে আমাদের জীবনও পুরো বদলে গেছে। আমার নিউকেমিয়া ধরা পড়েছে, এখন হাঁটাচলা করতে পারি না। আমার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। আমি শুধুমাত্র ব্যথা কমানোর জন্য ব্যথানাশক সেবন করি, কারণ গাজার ভেতরে ঔষধ পাওয়া যায় না। এমন রোগীদের শুধু ব্যথানাশক দেওয়ার কারণে সংকট আরও তীব্র হচ্ছে। সুচিকিৎসার অভাবে এসব জটিল রোগে আক্রান্তদের ধীরে ধীরে মৃত্যুর কাছে হার মানতে হবে বলে আশঙ্কা চিকিৎসকদের। এদিকে রাফা ক্রসিং দিয়ে মিশরে যাওয়ার একমাত্র পথটি ইসরায়েল বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ এ উপত্যকা থেকে বেরো হতে পারছেন না কেউ। সিরাজের মতো জরুরি স্থানান্তরের সুবিধার্থে রাফার ক্রসিং খুলে দিতে সব আন্তর্জাতিক সংস্থার কাছে আহ্বান জানাচ্ছি। ক্যান্সার, মেনিনজাইটিস বা দীর্ঘস্থায়ী রোগের মতো এখানে শত শত রোগী আছে। অনেক শিশুই আছে যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে। সিরাজের মতো গুরুতর রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে না পেরে অসহায় অবস্থায় গাজার চিকিৎসকরা, কারণ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কোনো কিছুই নেই তাদের কাছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো টি-20 বিশ্বকাপের খবর। ঈদুল আজহার দিন 17 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের ছবি তুফান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ছবির পরিচালক রায়হান রাফি। দাবি করেন, এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র পাবে নতুন মাত্রা। তবে চলচ্চিত্রটি ভারতীয় কন্নড় ভাষায় নির্মিত কেজিএফ এর নকল বলে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের অভিযোগ।
একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান চলচ্চিত্রটি। উঠে এসেছে 90-এর দশকের চিত্র। সে সময়ে এক নামকরা গ্যাংস্টারের জীবন থেকে নেওয়া ঘটনা প্রবাহ নিয়েই এগিয়ে যাবে তুফানের কাহিনী। তবে ছবির গল্পের প্রশ্নে মুখে কুলু পেটেছেন ছবির পরিচালক। বললেন সেটি না হয় থাকুক আপাতত গোপনীয়। এই সিনেমাতে এন্ড ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে। তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, রেদমরনি দেখে আপনারা উঠে যান না, তারা কিন্তু অনেক কিছু মিস করবেন। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার আশা হতাশ হবেন না তার দর্শকরা। তার দাবি শুধু দেশেই নয়, গোটা বিশ্বেও দেখবে এই চলচ্চিত্র। টিজার রিলিজের পর, ট্রেলার রিলিজের পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা, সেটা রিভিউ করছে আমেরিকানরা, হোয়াইটরা, অস্ট্রেলিয়ান হোয়াইটরা, জার্মান হোয়াইটরা। সো এটা সত্যি একটা গর্বের বিষয়। শাকিব খান ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। সাথে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়। যে চরিত্রে যাকে প্রয়োজন, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা রাফি খুব ভালো করে জানে, কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে। তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছে। যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করছে চরকি ও আলফাই আর ভারতের SVF। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই ঈদে তুফান ছাড়াও মুক্তির কথা রয়েছে ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ নামের আরো 4টি ছবি। আচ্ছা বলো তো, তুমি আমাকে দেখে ভয় পাও কেন? হায় আল্লাহ, ভয় পাবো না কেন? আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।